মিহিরিমা সুলতান ইতিহাসে সুলতান সুলেমান ও হুররেমের একমাত্র ও সর্বাধিক আদরের কন্যা হিসেবে পরিচিত। তার জীবন ছিল ক্ষমতা, বিলাসিতা ও রাজনৈতিক চক্রান্তে পরিপূর্ণ। কিন্তু তার বিলাসবহুল প্রাসাদের দেওয়ালের আড়ালে ছিল এক ব্যক্তিগত রহস্য যা আজও ঐতিহাসিকদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি করে। রুস্তেম পাশার সাথে তার বিবাহে আসলে কতগুলো সন্তানের জন্ম হয়েছিল এবং কেন অফিসিয়াল ইতিহাসের গ্রন্থে তাদের সম্পর্কে তথ্য এত পরস্পর বিরোধী, এই ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব তার উত্তরাধিকারীদের প্রকৃত ভাগ্য জানার জন্য। আমরা তার বিখ্যাত কন্যা আইশে হুমাশাহের জীবনী পর্যালোচনা করব, রহস্যময় পুত্র উসমান ও মিহরিমার অন্যান্য সম্ভাব্য সন্তানদের রহস্য উদ্ঘাটন করব এবং জানব সুলতানজাদে উপাধি কিভাবে বংশধরদের জীবনে প্রভাব ফেলত। মিহিরিমা সুলতান ২৬ নভেম্বর ১৫৩৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল একযোগে দ্বৈত উৎসব। যখন শাহজাদে বায়েজিদ ও জিহাঙ্গীরকে খতনার আয়োজনের জন্য প্রস্তুত করা হচ্ছিল, তখন তাদের একমাত্র বোন মিহিরিমাকে রুস্তেম পাশার সাথে বিবাহ দেওয়া হচ্ছিল। ১৭ বছর বয়সী এই সুলতান বিবাহ করেছিলেন এমন একজন ব্যক্তির সাথে যিনি তার থেকে অন্তত ২০ বছরের বড়। কিন্তু মূল বিষয়ে ঢোকার আগে আসুন সেই প্রচলিত মিথটি ভেঙে দিই যা সিরিজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। মালকোচলু বালি বেয়ের প্রতি মিহিরিমার আবেগপূর্ণ দৃষ্টির কথা ভুলে যান। বাস্তবে তাদের মধ্যে কোনো রোম্যান্টিক সম্পর্ক ছিল না এবং থাকাও অসম্ভব ছিল। হ্যাঁ, বালি বে একজন অসাধারণ যোদ্ধা ছিলেন, কিন্তু মিহিরিমার সাথে তার কোনো সম্পর্কই ছিল না। উপরন্তু বালি বে মিহিরিমা বিবাহযোগ্য বয়সে পৌঁছনোর অনেক আগেই রাজধানী ছেড়ে চলে গিয়েছিলেন। আর রুস্তেম পাশার সাথে এই বিবাহের পেছনে ছিল হুররেমের অটল ইচ্ছাশক্তি। রুস্তেম শুধু একজন কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন হুররেমের বিশ্বস্ত মিত্র। নিজের পুত্রদের শাহজাদে মুস্তফার ক্রমবর্ধমান প্রভাব থেকে বাঁচাতে হুররেমের দরকার ছিল উজিরে আজম পদে নিজের লোক। রুস্তেমের সাথে কন্যাকে বিবাহ দিয়ে তিনি তার রাজনৈতিক ক্ষমতা বহুগুণে বাড়িয়ে নেন। আবারও সিরিজ আমাদের মিহিরিমার একটি অসুখী চিত্র এঁকে দেয়, যিনি আলাদা কক্ষে শোন, স্বামীকে এড়ান এবং তার মৃত্যু কামনা করেন। সম্ভবত বাস্তবতার সাথে এর খুব কম সম্পর্ক আছে। যদিও রুস্তেম ও মিহিরিমার মধ্যে তীব্র প্রেম নাও থাকতে পারে, কিন্তু তাদের সম্পর্ককে ঠান্ডা বলারও কোনো ভিত্তি নেই। রুস্তেম তার স্ত্রীকে নিজের বিপুল সম্পদ ও রাষ্ট্রীয় গোপনীয়তার কথা বিশ্বাস করতেন, আর তিনি তাকে সবচেয়ে অন্ধকার সময়ে সমর্থন দিয়েছিলেন, যখন শাহজাদে মুস্তাফার মৃত্যুদণ্ডের পর জনতা রুস্তেমের মাথা চেয়েছিল। তাদের দাম্পত্য সফল ছিল তার সবচেয়ে বড় প্রমাণ লুকিয়ে আছে মেহরিমাহের ১৫৬১ সালের পরের আচরণে। রুস্তেম পাশা যখন মারা যান, তিনি স্ত্রীকে অবিশ্বাস্যভাবে ধনী ও এখনও তুলনামূলকভাবে যুবতী বিধবা রেখে যান। তখন তার বয়স ছিল ৩৯ বছর। সেই সময়ের আইন ও ঐতিহ্য অনুযায়ী সুলতানদের কন্যারা প্রায়ই পুনরায় বিবাহ করতেন, কখনো ৩-৪ বার নতুন রাজনৈতিক জোট গড়তে। কিন্তু মেহরিমা ভিন্ন পথ বেছে নেন। তিনি আর কখনো বিবাহ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত ১৭ বছর তিনি রুস্তেম পাশার বিধবা হিসেবেই ছিলেন। এটা কি সেই নারীর মতো দেখায় যিনি সারা জীবন স্বামীকে ঘৃণা করেছিলেন? এবার আসা যাক এই বিবাহে জন্ম নেওয়া শিশুদের কথায়। মিহরিমাহের সন্তানদের রহস্য বুঝতে হলে আমাদেরকে প্রথমে সে সময়কার শ্রেণী কাঠামোটি বুঝতে হবে। উসমানীয় সাম্রাজ্যে সুলতানের কন্যাদের সন্তানদের জন্য দুটি গুরুত্বপূর্ণ পরিভাষা প্রচলিত ছিল: সুলতান জাদে, যা ছেলেদের জন্য, ও খানিম সুলতান, যা মেয়েদের জন্য। সুলতানের পুত্র তথা শেহজাদে যদি হন সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী, তাহলে সুলতানজাদে পভ্যবত একজন উচ্চপদস্থ আমলা। কিন্তু তারা যদি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতেন, তাহলে কেন তাদের ভাগ্য এত অস্পষ্ট? ক্রমান্বয়ে দেখা যাক। শেহজাদে জন্ম সারা সাম্রাজ্যে উৎসবের মাধ্যমে পালিত হতো: কামানের সালামি, সপ্তাহব্যাপী ভোজ ও স্বর্ণ বিতরণ। সুলতানজাদে জন্ম অবশ্য অনেক বেশি সংযতভাবে উদযাপিত হতো। উসমানীয় আইনের দৃষ্টিকোণ থেকে ক্ষমতা সম্পূর্ণরূপে পিতার কাছ থেকে পুত্রের কাছে পুরুষানুক্রমে সঞ্চালিত হতো। সুলতানের কন্যাদের সন্তানরা রাজবংশের অংশ হিসাবে গণ্য হতো, কিন্তু তারা কোনো অবস্থাতেই ও কখনো সিংহাসনের দাবিদার হওয়ার অধিকার রাখত না।
এটি করা হয়েছিল ভাতিজে ও মামাদের মধ্যে অবিরাম যুদ্ধ এড়ানোর জন্য। মেহেরিমাহের সন্তানদের জীবন ছিল সোনালি ছায়ার মধ্যে। একদিকে তাদেরকে রাজনৈতিক কারণে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হতো না, যে কারণে তাদের চাচাতো ভাইদের সারি ভরে যেত। অন্যদিকে রাষ্ট্রীয় ইতিহাস লেখকদের কাছে তাদের অস্তিত্ব এত নগণ্য ছিল যে অনেক নামই কেবল হারিয়ে গেছে শতকের স্তরে। ফলে মহান সুলতান সুলেমান কানুনির অনেক নাতিনাতনি ইতিহাসে প্রায় বিলীন হয়ে গেছেন, এবং ঠিক করে বোঝাও যায় না তারা আদৌ বেঁচে ছিলেন কিনা, আর কজন ছিলেন। তবে ভাববেন না যে খানিম সুলতান বা সুলতান জাদে পদবী চির বিস্মৃতির সাজা ছিল। এসব শিশুর বাঁচার হার ছিল সিংহাসনের উত্তরাধিকারীদের তুলনায় বেশি। সুলতানের পুত্রদের সানজাকে, অর্থাৎ প্রাদেশিক রাজধানী, পাঠানো হতো, যেখানে তারা ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হতেন। অন্যদিকে মেহেরিমাহের ছায়ায় ইস্তাম্বুলে মায়ের ছায়ায় বেড়ে উঠতেন মেহেরিমাহের সন্তানরা। তারা চমৎকার শিক্ষা পেতেন, বিপুল সম্পদের অধিকারী হতেন এবং মহৎ মসজিদ নির্মাণ করতেন। তবে সত্যি কথা হল, ষোড়শ শতকে মৃত্যু কাউকেই রেহাই দিত না, রিক্ত হোক কিংবা রাজকন্যা। কোনো শিশু শৈশবেই মারা গেলে তার নাম হয়তো সরকারি নথিভুক্ত হতো না, যদি না সে কোনো গুরুত্বপূর্ণ উপাধি বা পদ পেয়ে যেত। ইতিহাসবিদরা বিশেষ করে কন্যাদের ও নাতিনাতনিদের জীবনী নিয়েই অন্ধকার দাগ দেখতে পান বেশি। তাহলে মিহিরমাহর কতটি সন্তান ছিল? তিনি কি শুধুই একজন উজ্জ্বল কন্যা সন্তানের মা ছিলেন, নাকি তার পেছনে লুকিয়েছিল ভাই, এমনকি বোনেরাও, যাদের জীবন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, অথবা যাদের চিহ্ন ইচ্ছে মতো মুছে ফেলা হয়েছিল? আর মিহিরমাহর কন্যা আইশে হুমাশাহার ব্যাপারটা যতটুকু না পরিষ্কার, অন্য সন্তানদের প্রশ্নটি যেন এক রহস্যময় ধাঁধায় রূপ নেয়। তবে আসা যাক সেই কন্যাটির কথায়, যার সম্পর্কে সবচেয়ে বেশি জানা যায়, আইশে হুমাশা। এই নামটি উসমানীয় বংশতালিকায় সেই বিরল উদাহরণ, যেখানে একজন সুলতানের নাতনির উপস্থিতি নথিপত্রে নিমেষে ঝলক দিয়ে অদৃশ্য হওয়ার বদলে এত উজ্জ্বলভাবে রাজত্ব করে যে সুলেমান ও হুররেমের মহিমাকেও তিনি ম্লান করে দেন। সবকিছুর সূচনা 1541 সালে। সুলতানের প্রিয় পাত্রী মিহিরমাহর বয়স তখন 20-এর কাছাকাছি। তিনি পুরো যৌবনের শক্তিতে বলীয়ান, আর তার প্রথম সন্তানের জন্ম কেবল একটি পারিবারিক উৎসব নয়, বরং এক জাতীয় উৎসব। পৃথিবীতে আসে এক কন্যা, যার নাম রাখা হয় আইশে। কিন্তু কেন এই নাম আইশে? এটি ইসলামে গভীরভাবে সম্মানিত একটি নাম। তবে একই সঙ্গে এটি সুলতান সুলেমানের মাতা মহিয়সী ওয়ালিদে হাফসারও নাম। আর হুমাশা শব্দটির অর্থ সুভাগ্যবতী ভদ্রমহিলা অথবা রাজকীয় পাখি। এই নামটি ছিল দরবারের জন্য এক স্পষ্ট বার্তা। এই কন্যা নিচ্ছক আরেকটি সন্তান নন, তিনি সুলেমান ও হুররেমের মহিমার ধারাবাহিকতা। আইশে হুমাশাহার জন্য সুলেমানের প্রিয় নাতনি হওয়ার অর্থ ছিল অসাধারণ বিশেষ সুযোগ সুবিধা। যেখানে অন্যান্য শিশুরা তাদের রাজকীয় দাদাকে শুধুমাত্র সরকারি অনুষ্ঠানেই দেখতে পেত, সেখানে আয়েশের তার কাছে প্রায় যে কোনো সময় যাওয়ার অধিকার ছিল। ইতিহাসবিদরা একমতে বলেন, সুলেমান তাকে অবিশ্বাস্যভাবে স্নেহ করতেন। কেন? সম্ভবত তার চেহারার বৈশিষ্ট্যে তিনি তার মৃত মায়ের ছাপ খুঁজতেন, অথবা তার মধ্যে মিহিরমাহ কন্যার মতোই সেই একই দৃঢ়তা দেখতে পান। তিনি হারেমের কেবল একটি সুন্দর অলঙ্কার ছিলেন না, বরং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এক নারী ছিলেন, যিনি শৈশব থেকেই মাকে দেখে রাজনীতির কৌশল রপ্ত করেছিলেন। কিন্তু তার পরবর্তী ভাগ্য কি হয়েছিল? 1561 সালে যখন আয়েশের বয়স 20 বছর, তখন তার জীবন নাটকীয় মোড় নেয়। তার বিয়ের সময় আসে। তার পাত্র হয়েছিলেন ভবিষ্যৎ গ্র্যান্ড ভিজির সেমিজ আহমেদ পাশা। সেমিজ শব্দের অর্থ শক্ত বা মোটা, এবং এই ব্যক্তি তার ডাকনামটির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিলেন। তিনি কেবল একজন কর্মকর্তা ছিলেন না, বরং উসমানীয় আমলাতন্ত্রের একটি উদীয়মান তারা ছিলেন। এটি এমন এক বিবাহ ছিল যা মিহিরমাহ পরিবারকে সাম্রাজ্যের শাসনযন্ত্রের সাথে আরও দৃঢ়ভাবে আবদ্ধ করবে, এবং এই মিলনটি ছিল অবিশ্বাস্যভাবে ফলপ্রসূ। বিভিন্ন সূত্রের অনুযায়ী আয়েশে 6 থেকে 10টি সন্তানের জন্ম দেন। সেই সময়ের জন্য এটি ছিল অসাধারণ স্বাস্থ্য ও সমৃদ্ধির একটা নিদর্শন। কিছু উৎসে উল্লেখ করা হয়েছে যে এই বিবাহ ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। ষোড়শ শতকের প্রেক্ষাপটে এর অর্থ কি? বিবাহ বিচ্ছেদ, রাজনৈতিক পতন? অধিকাংশ গুরুতর গবেষকই এই মতেই ঝুঁকেছেন যে 1580 সালে সেমিজ আহমেদ পাশার মৃত্যুর মাধ্যমেই কেবল এই বিবাহের অবসান ঘটে, যখন তিনি গ্র্যান্ড ভিজিয়ারের পদে অধিষ্ঠিত ছিলেন। তবে ব্যর্থতা সম্পর্কে গুজবগুলি পরিবারের অভ্যন্তরীণ লুকানো দ্বন্দ্বের ইঙ্গিত দিতে পারে।
আয়েশে বিধবা হওয়ার পর 1582 সালে তিনি পুনরায় বিবাহ করেন, এবার নিশানজি ফেরিদুন বেকে। এই বিবাহটি সংক্ষিপ্ত ছিল কিন্তু অবিশ্বাস্যভাবে মর্যাদাপূর্ণ। ফেরিদুন বে ছিলেন তার সময়ের একজন অসামান্য বুদ্ধিজীবী। এইভাবে আয়েশে হুমাশা সাম্রাজ্যের ভেতরেই একটি বংশগত শাখা তৈরি করার দিকে মনোনিবেশ করেন। তার স্বামী ও ক্রমবর্ধমান পুত্রদের মাধ্যমে তিনি রাজনৈতিক স্রোতকে নিয়ন্ত্রণ করতেন। 1578 সালে যখন মেহরিমা মৃত্যুবরণ করেন, তখন আয়েশেই তার উত্তরাধিকার ও বিশাল সম্পদের প্রধান রক্ষণাবেক্ষণকারী হন। তিনি কেবল মায়ের সম্পদ রক্ষাই করেননি, বরং তা আরও বৃদ্ধি করেছিলেন। তার পুত্ররা উচ্চ পদে ছিলেন এবং তার কন্যা বংশধরেরা আরও অনেক দশক ধরে রাজনীতিকে প্রভাবিত করতে থাকেন। তার কারণেই মিহিরিমা ও রুস্তমের রক্ত বহু সম্ভ্রান্ত উসমানীয় পরিবারের শিরায় প্রবাহিত হয়েছিল। আয়েশে হুমাশা 53 বছর বেঁচেছিলেন, যা 16 শতকের জন্য একটি মোটামুটি বয়স ছিল। তিনি সাম্রাজ্যের উৎকর্ষকাল, দাদার মৃত্যু, চাচা সেলিমের শাসন এবং ভাতিজা মুরাদের সিংহাসন আরোহণ প্রত্যক্ষ করেছিলেন। ঐতিহাসিকরা আয়েশে হুমাশার পরিবার গঠন সম্পর্কে দুটি মৌলিকভাবে ভিন্ন সংস্করণ উপস্থাপন করেছেন। প্রথম সংস্করণটি, যার বেশি সমর্থক রয়েছে, দাবি করে যে মিহিরিমার কন্যার 6টি সন্তান ছিল, 4 পুত্র ও 2 কন্যা। এই তথ্য অনুযায়ী পুত্র আব্দুর রহমান, মেহমেদ, মুস্তফা ও ওসমান সানজাগবে অর্থাৎ প্রদেশের গভর্নর পদে ছিলেন। 1593 সালে কুলপা নদীর তীরে, যা এখন ক্রোয়েশিয়ায় অবস্থিত, অস্ট্রীয়দের সাথে যুদ্ধের উত্তাপে ওসমানীয় বাহিনী চরম পরাজয় বরণ করে এবং নদীর কর্দমাক্ত জলে 2 ভাই মেহমেদ বে ও মুস্তফা পাশা নিখোঁজ হন। অন্যদিকে দ্বিতীয় সংস্করণটি আরও ব্যাপক চিত্র এঁকেছে। আয়েশে হুমাশার 10টি সন্তান ছিল, সমান সংখ্যক পুত্র ও কন্যা। ইতিমধ্যে পরিচিত ভাইদের সাথে যুক্ত হন সুলতান জাদে মাহমুদ পাশা, আর পুত্র আব্দুর রহমান বে নিজের ভাগ্নি আয়েশে হানিমকে বিয়ে করেন, যাতে বিরাট উত্তরাধিকার পরিবারের বাইরে চলে না যায়। কিন্তু পুত্রদের ভাগ্য যেখানে যুদ্ধ ও রাজনীতির সাথে যুক্ত ছিল, সেখানে কন্যাদের ভাগ্য ছিল সম্পূর্ণ ভিন্ন গল্প। সালিহা হানিম সুলতানের উদাহরণ নেওয়া যাক। 1576 সালে তার বিয়ে কিংবদন্তিতে পরিণত হয়। নববধূর দাদি মিহরিমা সুলতান এই অনুষ্ঠানের জন্য 70,000 স্বর্ণমুদ্রা ব্যয় করতে দ্বিধাবোধ করেননি। এই অর্থে কয়েক মাস ধরে পুরো একটি সেনাবাহিনী রাখা যেত। সালিহা ইউসুফ সিনান পাশাকে বিবাহ করেছিলেন, কিন্তু 1580 সালে তার জীবন অকালে শেষ হয়। সালিহার মৃত্যুর পর তার স্বামী পরিবার গোষ্ঠী ত্যাগ করেননি। 1581 সালে তিনি তার আপন বোনকে বিয়ে করেন। ইতিহাসের প্রথম সংস্করণটি তার নাম লজ্জায় এড়িয়ে গেছে, কেবল তাকে দ্বিতীয় কন্যা হিসাবে উল্লেখ করেছে। কিন্তু দ্বিতীয় সংস্করণটি নিশ্চিতভাবে তার নাম সাফিহে হানিম সুলতান বলে যায়। পাশার কেন মৃত স্ত্রীর বোনকে বিয়ে করার প্রয়োজন হয়েছিল? এটি করা হয়েছিল যাতে ইউসুফ সিনান মিহরিমা ও তার কন্যার কাছে নিজের লোক হিসাবে থাকেন। এই রাজনৈতিক মৈত্রী এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তাদের পুত্র মাহমুদ পাশা পরবর্তীকালে স্বয়ং সুলতান মেহমদ তৃতীয়ের জামাতা হন, ধারাবাহিকভাবে তার 2 কন্যাকে বিবাহ করে। আরও বিস্তৃত তালিকার বাকি কন্যারা কী অবস্থায়? 1584 সালে খাতিজে হানিম সুলতানের বিবাহ হওয়ার কথা ছিল কাপি কিবাসী মাহমুদ বের সাথে। প্রথমে তিনি পরাক্রম পরায়ণ নুরবানু সুলতানের নাতনির জন্য পাত্র হিসাবে নির্ধারিত ছিলেন, কিন্তু নুরবানুর পরে তার প্রতিদ্বন্দ্বী সাফিয়ে সুলতান সেই আকর্ষণীয় বরকে খাতিজেকে দিয়ে দেন, নিজের পরিকল্পনার পথ পরিষ্কার করার জন্য। আরও আছেন ফাতমা হানিম সুলতান, যার 1596 সালে ইয়েমেনের হাসান পাশার সাথে বিবাহ সাম্রাজ্যের দূরবর্তী দক্ষিণ সীমানায় পরিবারের নিয়ন্ত্রণ নিশ্চিত করে। বলা যায়, মিহরিমা সুলতানের বংশধারা থেকে যতই দূরে যাই না কেন, ততই অজানা দিক প্রকাশ পায়। তবে আয়েশে হোমা সাহার বংশধরদের ছেড়ে আবার ফিরে আসি এই ভিডিওর মূল প্রশ্নে: মিহরিমার সন্তান এবং সত্যিই তাদের সংখ্যা কত ছিল? এখানেই আমরা ওসমান নামক এক বালকের রহস্যে পৌঁছাই। 1576 সাল এই কাহিনীর শুরুবিন্দু। ওসমানী বংশতত্ত্বের সবচেয়ে সম্মানিত গবেষকরা এই তারিখটিকেই ওসমানের মৃত্যুবছর বলে উল্লেখ করেন, যার মিহরিমা সুলতান ও রুস্তেম পাশার সম্ভাব্য পুত্র ছিলেন। মনে হয়, যদি ইসলাম বিশ্বকোষ সহ সম্মানিত গ্রন্থগুলোর নাম ও তারিখ নির্দেশ করে, তাহলে প্রশ্নটি নিষ্পত্তি হওয়া উচিত। কিন্তু আমরা যখন একটু গভীরে খনন করি, তখন আমরা পরস্পর বিরোধী এক দেওয়ালে হোঁচট খাই, যা আমাদের জিজ্ঞাসা করতে বাধ্য করে যে এই বালকটি কি আদৌ মিহরিমার পুত্র ছিল। আসুন
ঐতিহাসিক সুরায়া মেহমেদ বে আমাদের দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করি। তিনি নিশ্চিত করেন, হ্যাঁ, ওসমান নামক একজন ব্যক্তি সত্যি বিদ্যমান ছিলেন। হ্যাঁ, তিনি 1576 সালে মারা যান, কিন্তু একই সাথে তিনি দাবি করেন ওসমান মিহরিমার পুত্র ছিলেন না। তার মতে বালকটির মা ছিলেন অন্য এক নারী, সম্ভবত রুস্তেম পাশার প্রথম স্ত্রী, যার সম্পর্কে সরকারি নথিপত্র নীরব থাকতে পছন্দ করে। সুরায়া যদি সঠিক হন, তাহলে মিহরিমার একমাত্র পুত্র নিয়ে আমাদের ধারণা কেবল একটি ঐতিহাসিক ভ্রমণ মাত্র। কিন্তু তাহলে কেন ওসমানকে অন্য কোথাও না নিয়ে মিরিমা সুলতানার মসজিদে দাফন করা হলো? এটা ওসমানের ওই পরিবারের সদস্য হওয়ার পক্ষে একটি অতি গুরুত্বপূর্ণ যুক্তি। ওসমানীয় ঐতিহ্যে দাফনের স্থান যে কোনো নথির চেয়ে বেশি তথ্য বহন করত। একজন মহান সুলতানের পাশে একটি তুর্বে শায়িত থাকা এমন এক বিশেষ সুবিধা যা যে কোনো সাধারণ মানুষকে দেওয়া হতো না। সুরাইয়া যে মূল প্রমাণটি দেন যে ওসমান মিরিমাহার পুত্র ছিলেন না, তা হচ্ছে তার উপাধি। ওসমান সুলতান জাদে উপাধি ধারণ করতেন না। আমরা আগেই জানি, একজন সুলতানের কন্যার পুত্রকে সুলতান জাদে বলা বাধ্যতামূলক ছিল। এটি ছিল জন্মগত স্বয়ংক্রিয় অধিকার। আর কবরের ফলকে এই উপাধির অনুপস্থিতি শুধু গাফিলতি নয়, বরং এক চিৎকারকারী সত্য। যদি তিনি মিরিমাহার পুত্র হতেন, তাহলে তিনি সুলতানজাদে ওসমান নামে পরিচিত হতেন, কিন্তু তিনি কেবল ওসমান। আয়েশে হুমাশা সর্বত্র তার পূর্ণ উপাধিসহ উল্লিখিত হয়, তাহলে কেন পুত্রের বেলায় ব্যতিক্রম করা হল? সম্ভবত সত্যিই তার রক্তে উসমানীয় রাজবংশের কোনো কণা ছিল না। যদি ওসমান মিরিমাহার পুত্র নাই হন, তাহলে সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী নারীর মাত্র একজন নির্ভরযোগ্য জীবিত সন্তান ছিল, একজন কন্যা। যেসব ঐতিহাসিক মিরিমাহার মাতৃত্বের পক্ষে জোর দেন, তারাও এই উপাধির অনুপস্থিতির ব্যাখ্যা দিতে পারেন না। তখন আমরা এমন এক পরিস্থিতিতে পড়ি যেখানে দুটি ঐতিহাসিক তথ্য একে অপরের বিরোধিতা করে। দাফনের স্থান বলে, হ্যাঁ, এটাই তার পুত্র, আর উপাধির অনুপস্থিতি চিৎকার করে বলে, না, সে অন্য কারো সন্তান। ওসমান কি পর্দার আড়ালের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, নাকি তিনি শুধুই নামের গোলমালের জিম্মি হয়েছিলেন? কারণ আয়েশে হুমাশারও ওসমান নামে একটি পুত্র ছিল, যে পরবর্তীতে মারা যায়। নাতি আর পুত্র কি গুলিয়ে ফেলা হতে পারে? এদিরনে কাবির মিরিমা মসজিদ তার গর্ভগৃহে রহস্য লুকিয়ে রেখেছে, কিন্তু কবরের ফলকগুলো মাঝে মধ্যে ভুল করতে পারে বা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে পারে। কি জানি, যদি উপাধিটি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল যাতে ওসমানকে অপ্রয়োজনীয় দৃষ্টি থেকে লুকানো যায়। কিন্তু কাদের কাছ থেকে? ফাতেহির আইন অনুযায়ী তার কোনো ক্ষতি ছিল না, সে সিংহাসনের দাবিদার ছিল না, তার অবস্থান লুকানোর কোনো অর্থ হয় না। তাহলে আমরা সবচেয়ে সহজ ও যৌক্তিক ব্যাখ্যায় ফিরে যাই। মিরিমা ও রুস্তমের কোনো জীবিত পুত্র সন্তান ছিল না। যেসব পুত্র তাদের নামে লেখা হয়, তারা হয় তাদের কন্যা আয়েশে হুমাশার সন্তান অথবা রুস্তমের অন্য সম্পর্ক থেকে হওয়া সন্তান। কিন্তু পুত্রের বিষয়টি যদি এতই জটিল হয়, তাহলে মিরিমাহার সম্ভাব্য অপর সন্তানদের সম্পর্কে আমরা কি জানি? সেই সময় একজন সুস্থ ও তরুণীর জন্য মাত্র 1 বা 2 সন্তান জন্ম দেওয়া ছিল বিরল ঘটনা। বাকিরা কোথায় গেল? তারা কি আদৌ হয়েছিল? 16 শতক সুলেইমানের কামানের গর্জন বেলগ্রেড থেকে বাগদাদ পর্যন্ত শোনা যেত, এবং সুলতানের প্রাসাদসমূহ সোনায় ডুবে থাকত। কিন্তু সেই দেওয়ালের আড়ালে গোলাপ ও লোবান গন্ধমাখানো কক্ষগুলোতে এক ভয়াবহ সংখ্যা লুকিয়েছিল, যা শুনলে রক্ত জমাট বাঁধে। 50%। হারেমের গম্বুজের নিচে জন্ম নেওয়া প্রতি দ্বিতীয় শিশু, এমনকি তার মা যদি সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী নারীও হন, সেই বয়স পর্যন্ত বাঁচত না যখন সে অক্ষর শিখতে শুরু করে। এটি ওসমানীয় সাম্রাজ্যের একটি চিকিৎসা ও জনতাত্ত্বিক বাস্তবতা। আমাশয়, গুটি বসন্ত, প্রসব জ্বর এবং সাধারণ সর্দি কাশি যা আজ 3 দিনে সেরে যায়, তখন সে একই নিষ্ঠুরতায় শেহজাদে ও ছোট সুলতানদের কেড়ে নিত, যেন জানিসারিরা দুর্গ দখল করছে। এখন যুক্তি প্রয়োগ করা যাক। মেহরিমা 1539 সালে রুস্তম পাশাকে বিয়ে করেন। তার বয়স 17। তিনি তরুণ, সুস্থ এবং সাম্রাজ্যের সেরা চিকিৎসকদের দ্বারা বাছাই করা একটি বংশগতির অধিকারী। এই বিবাহ 22 বছর স্থায়ী হবে, 1561 সালে রুস্তমের মৃত্যু পর্যন্ত। এই সময়ের মধ্যে দম্পতি 10 গুণ বেশি সন্তানের জন্ম দিতে পারত। এমনকি ধরে নিলেও যে স্বামী স্ত্রী প্রতি রাত একসাথে কাটাতে পারেননি, সন্তান উৎপাদনের রাজকীয় দায়িত্বটি ছিল অত্যন্ত পরিষ্কারভাবে সংজ্ঞায়িত। আর 2 দশকের মধ্যে সরকারি ইতিহাসে কেবল আয়েশে হুমাশাহ নামে একজন নিশ্চিত কন্যা সন্তান এবং উসমান নামে এক অস্পষ্ট ভূতের উল্লেখ রয়েছে। সাধারণ হিসাবের দৃষ্টিকোণ থেকে এটি অর্থহীন।
তাহলে কেন ইতিহাসবিদরা অন্য কোনো সন্তানের কথা বলেন না? উত্তরটি তার সরলতায় নিষ্ঠুর। উসমানীয় সাম্রাজ্যে রাজবংশীয় নারী সন্তানরা ততদিন কিছুই গণ্য হতো না যতদিন না তারা যথেষ্ট বয়সে পৌঁছে রাজনীতির হাতিয়ার হতে পারত। জ্বরে মারা যাওয়া একটি মেয়ে ইতিহাসের খাতায় কেবল অস্তিত্বই রাখত না, তার মৃত্যু হারেমের দেওয়ালের মধ্যে বিলাপ করা হতে পারত, নামাজ পড়া হতে পারত, নামহীন একটি ছোট কবর তৈরি করা হতে পারত। কিন্তু সরকারি নথিতে এমন শিশু কখনোই স্থান পেত না। স্বয়ং মিহরিমাহের মা হুররেম সুলতানের দিকে তাকান। তার ৬টি সন্তান ছিল। এই সংখ্যাটি প্রায় নিশ্চিত বলে বিবেচিত হয়। কিন্তু তাদের মধ্যেও রয়েছে শেহজাদে আবদুল্লাহ। তিনি ৩ বছর বয়সে মারা যান। আর জনপ্রিয় কলা সংস্কৃতিতে তার নাম শুধুমাত্র একটি একাডেমিক প্রকাশনার টিকায় এক লাইনে উল্লিখিত হয়। সাম্রাজ্যের প্রধান শাসিকার পুত্রকে যদি এত দ্রুত ভুলে যাওয়া যায়, তাহলে তার মেয়ের সন্তানদের নিয়ে আর কি বলা যায়? মিহরিমাহের সন্তানদের পেছনে ২ পিতামাতার শোক ছাড়া আর কিছুই ছিল না। আর শোক তা কখনোই সংবাদ নয়। নথিপত্রে প্রায়ই অস্পষ্ট শব্দবন্ধ পাওয়া যায়। মহীয়সী সন্তানগণ ইহলোক ত্যাগ করেন, হারেমের নবজাতিকা কন্যা ইত্যাদি। এদির এনাকাবি কমপ্লেক্সে মিহরিমাহের সমাধিসৌধে এমন সার্কোফাগি দাঁড়িয়ে আছে যাদের থেকে কাল নাম মুছে দিয়েছে, অথবা যাদের কোনো নামই ছিল না। সেখানে কে শায়িত? সম্ভবত আমরা কখনোই এই প্রশ্নের উত্তর জানতে পারব না। এবং আরও একটি অনুমান আছে। সম্ভবত মিহরিমাহার কিছু সন্তান কেবল ইতিহাসের খাতায় স্থান পায়নি, বরং তাদের নিয়ে ইচ্ছাকৃতভাবে নীরবতা পালন করা হয়েছিল। স্বয়ং সুলতানা অথবা তার রাজনৈতিক মিত্ররা তথ্য গোপন করে দিতে পারেন, যাতে শত্রুদের কোনো সুযোগ না দেওয়া যায়। অবশ্যই এটা ষড়যন্ত্র তত্ত্বের মতোই শোনায়, কিন্তু উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে এর চেয়েও নাটকীয় মোড় রয়েছে। যাই হোক না কেন, জনমিতি আমাদের এক কথাই ফিসফিস করে বলে, ২২ বছরের বিবাহিত জীবনে একটি স্বাস্থ্যবান দম্পতির মাত্র ২টি সন্তান হওয়া সম্ভব নয়। মধ্যযুগীয় চিকিৎসা বিজ্ঞানের সমস্ত ভয়াবহতা বিবেচনায় নিলেও পরিসংখ্যানগত প্রত্যাশা হল ন্যূনতম ৪-৫টি গর্ভপাধন। সংখ্যা দ্বারা সমর্থিত সহজাত বুদ্ধির জেদ ধরে ইঙ্গিত দেয়, আয়েশে হুমাশা এবং রহস্যময় ওসমান কেবল বাহিরের আবরণ। তার পেছনে এক নীরবতা। সেই নীরবতা সেসব মেয়েদের নিয়ে যারা কনে হতে পারেনি, এবং সেসব ছেলেদের নিয়ে যারা পাশা হতে পারেনি। সিরিজে আমরা এক গম্ভীর দৃষ্টির ছোট্ট মেয়েকে দেখি, আয়েশে হুমাশা, যে তার বাবা মায়ের অহরহ ঝগড়া ও রাজনৈতিক চক্রান্তের অনিচ্ছাকৃত সাক্ষী হয়ে ওঠে। চিত্রনাট্যকাররা একটি শিশুর চরিত্র সৃষ্টি করেছেন যে মিহরিমা ও রুস্তমের শীতল, প্রায় জোর জবরদস্তিমূলক বিবাহের আবহাওয়ায় বেড়ে ওঠে। কিন্তু ঐতিহাসিক সত্যটি ছিল অনেক বেশি বৃহৎ, এবং মজার ব্যাপার হল, পর্দায় যা দেখানো হয়েছে তার চেয়েও বেশি সাফল্যমণ্ডিত। সিরিজে মিহরিমার নারী হিসেবে ট্র্যাজেডির ওপর জোর দেওয়া হয়েছে, অথচ ইতিহাসে তার মাতৃত্ব ছিল এক শক্তিশালী রাজনৈতিক জয়। আসুন সবচেয়ে স্পষ্ট বিষয়টি দিয়ে শুরু করি, বয়স ও সময়। মুহতেসেম ইউজিল সিরিজে আয়েশে হুমাশা অনেক দিন ধরে ছোট্ট একটি শিশু হিসেবে থাকে, যখন তার চারপাশে ভেঙে পড়ে তার শাহজাদা চাচাদের ভাগ্য। ঐতিহাসিক আয়েশের জন্ম ১৫৪১ সালে। শাহজাদা মুস্তাফার মৃত্যুদণ্ডের সময় ১৫৫৩ সালে মিহরিমার প্রকৃত কন্যার বয়স ছিল ১২ বছর। ষোড়শ শতাব্দীর মানদণ্ডে, যা প্রায় বিবাহযোগ্য বয়স, হারেমের করিডোরে আতকে ওঠা শিশু নয়। সিরিজে সে মায়ের অশ্রুর পটভূমি মাত্র। ইতিহাসে সে ইতিমধ্যেই তার দাদা সুলেমানের পরিকল্পনায় কেন্দ্রীয় ভূমিকায় আসার জন্য প্রস্তুত হচ্ছিল। কেন সিরিজ নির্মাতারা মিহরিমার পসভ্য পুত্র ওসমানকে পুরোপুরি উপেক্ষা করলেন? চিত্রনাট্যকারদের কাছে গুরুত্বপূর্ণ ছিল দেখানো যে মিহরিমার সমস্ত ভালোবাসা ও শক্তি তার শাহজাদা ভাইদের দিকে নিবেদিত, আর তার নিজের সন্তানেরা কেবল তার মর্যাদার সংযোজন। রুস্তাম পাশার সুলতানজাদা পুত্র, একজন ব্যক্তি যাকে দর্শকদের অনেকেই ঘৃণা করতেন, দর্শকদের মধ্যে তাদের দম্পতির প্রতি অপ্রয়োজনীয় সহানুভূতি তৈরি করতে পারত। ফলে পর্দার মিহরিমাকে তার ঐতিহাসিক প্রতিমূর্তির তুলনায় প্রায় নিঃসন্তান মনে হয়, যার আমরা জানতে পেরেছি সম্ভবত একাধিক সন্তান ছিল। এবার আসা যাক ঐতিহাসিক সত্যে। রুস্তম পাশা তার কন্যা আয়েশে হুমাশার জন্য বিরাট সম্পদ রেখে গিয়েছিলেন, যা তিনি বছর ধরে সঞ্চয় করেছিলেন।
কোনো ব্যক্তি কি সন্তানদের ভবিষ্যতের জন্য এত যত্ন নিতেন যদি তাদের পারিবারিক জীবন কেবল কলহের জন্য এক সাজসজ্জা হতো? ঐতিহাসিক আয়েশা হুমাশা কলহের সন্তান ছিলেন না, তিনি ভবিষ্যতের সম্ভাবনাপূর্ণ এক কন্যা ছিলেন। তাকে সেমিজ আহমেদ পাশার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল এক শক্তিশালী ক্ষমতা কেন্দ্র তৈরি করতে। যদি সিরিজ আমাদের বিশ্বাস করায় যে মেহরিমার বংশ কেবল তার ভাইদের ইতিহাসের একটি পরিশিষ্ট, তাহলে সংরক্ষণাগারগুলো উল্টোটাই বলে। মেহরিমা সুলতানের উত্তরাধিকার যা তার সন্তানদের দেওয়া হয়েছিল, সেলিম, বায়েজিদ এমনকি সুলেমানকেও ছাড়িয়ে গেছে। তার সন্তানরাই আসলে সেই ব্যক্তি যারা শতাব্দীর পর শতাব্দী ধরে হুররেম সুলতানের চেতনাকে জীবন্ত রেখেছেন। মেহরিমা সুলতানের সন্তানদের ইতিহাস কেবল একটি বংশানুক্রমিক তালিকা নয়, বরং অনেক রহস্যের স্তূপ, যেখানে প্রতিটি তারিখের আড়ালে লুকিয়ে আছে এক মানবিক ভাগ্য। কিন্তু একটি বিষয় পরিষ্কার, মেহরিমা সুলতানা প্রধান কাজটি করতে পেরেছিলেন। তিনি এক শক্তিশালী রাজবংশীয় শাখা তৈরি করেছিলেন, যা সকল ষড়যন্ত্র সত্ত্বেও সমৃদ্ধ হয়েছে। তার সন্তান, নাতিপুতা ও প্রপৌত্ররা এক জীবন্ত উত্তরাধিকারে পরিণত হয়েছে, প্রমাণ করে যে একটি নারীর প্রভাব সাম্রাজ্যে তার কক্ষের দরজায় শেষ হতো না। আপনিও একমত হবেন, এই ধরনের বাস্তবতা যে কোনো জটিল কাহিনীর চেয়ে অনেক বেশি বড়, গভীর এবং আকর্ষণীয়। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন এবং ওসমানীয় সাম্রাজ্যের নায়কদের সম্পর্কে আরও বেশি গোপন তথ্য জানতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। আর এখন আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহতেসেম ইউজিল মহামান্য শতাব্দী সিরিজের কোন চরিত্রটির গল্পটি আপনার কাছে সবচেয়ে অসম্পূর্ণ এবং অকথিত মনে হয়েছে, এবং কার ওপর ভিত্তি করে পরবর্তী বিস্তারিত বিশ্লেষণ আপনি দেখতে চান? অনুগ্রহ করে আপনার পরামর্শ কমেন্টে জানান। আপনার মতামতই আমাদের ভবিষ্যতের ভিডিওর বিষয়বস্তু নির্ধারণ করবে।